নমস্কার। রবিবাসরীয় বিকেলে এই হালকা হালকা শীতের আমেজে আমরা পৌঁছে গেছি বহরমপুরের 4 স্টার হোটেল গোল্ডেন রিট্রিটে। আর আপনারা তো জানেনই, বাঙালি মানেই আড্ডা, আড্ডা মানেই বাঙালি। আমরা আজকে পৌঁছে গেছি আড্ডার রবিবার এই অনুষ্ঠানে সবসময় টিভিতে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বহরমপুরের বিশিষ্ট সঙ্গীত শিল্পীরা। ওইদিকে আমার ডান দিক থেকে একেবারে ডান দিকে রয়েছে হেমন্তিকা মণ্ডল, তারপরে রয়েছেন তনুশ্রী চ্যাটার্জি ঘোষ, এবং যার কথা তো না বললেই নয়, আমাদের সঙ্গে রয়েছেন গোল্ডেন রিট্রিট গ্রুপ অফ হোটেলসের গ্রুপ জেনারেল ম্যানেজার সৈকত বড়াল। নমস্কার। আপনাদের চ্যানেলের মধ্যে দিয়ে এবং এই রবিবারের আড্ডায় সবাইকে আমন্ত্রণ রইল। আপনারা নিশ্চয়ই খুব হিংসে হচ্ছে মনের মধ্যে, আমরা আড্ডা মারছি, আপনারা পাচ্ছেন না, কিন্তু আড্ডা মারতে হলে কিন্তু গোল্ডেন রিট্রিটে আসতে হবে। তো আড্ডার শুরুতেই আমি বলি যে আমরা এই আড্ডার যে আমরা একটা না অভাব অনুভব করছিলাম, যে সবই হচ্ছে কিন্তু কিছু হচ্ছে না। তো ওই যেটা বলেছিলাম যে আড্ডাটা না সেই মরুভূমির আলেয়ার মতো, এরা হাতছানি দিয়ে শনি রোববার ডাকে বাঙালিদের, যায় কোথায় তোরা, একসঙ্গে বসা হোক, একটু গল্প হোক। তো সেটাই আড্ডা। এবং আড্ডার ইতিহাস যেরকম আমি বলেছিলাম আগেও, যে আড্ডার একটা ইতিহাস আছে। এটা শুধুই অন্তঃশ্বাস শূন্য না, আড্ডার নানা রকম প্রকারভেদ আছে। মানে আড্ডা হচ্ছে স্বয়ংভূ, আড্ডা নিজেই জন্মায়, নিজেই বেড়ে ওঠে এবং নিজেই শেষ হয়, এবং নানা ঋতুতে বাঙালির নানান আড্ডা। তো সেই সম্বন্ধে বিস্তারিত আড্ডা হয়েছিল আগের রোববার আপনাদের টিভির কর্মকর্তা রাজীববাবুর সঙ্গে। তো আজকে আড্ডায় আমরা ম্যাডামদের পেয়ে গেছি। আমরা ম্যাডামকে পেয়েছি, হেমন্তিকা ম্যাডামকে পেয়েছি, এই ম্যাডামকে পেয়েছি। আমরা একটু গান শুনবো আজকের আড্ডায়, কারণ ওনারা বহরমপুরের প্রথিতযশা সঙ্গীত শিল্পী, এবং বাঙালির আড্ডায় গান থাকবে না এটা তো হতে পারে না। সেই আমি যেরকম বলেছিলাম না, যে বাঙালি তো সব জানে, বাঙালি পলিটিক্স জানে, বাঙালি গান জানে, বাঙালি সায়েন্স জানে, এবং বাঙালিদের মধ্যে এই জিনিসটা ছিল যে বাবু তুমি বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট হতে পারো চাই না পারো, কিন্তু ডোভার লেনে কি হচ্ছে, ডোভার লেন মিউজিক কনফারেন্সে, সেটা কিন্তু তোমার একটু বুঝতে হবে, তবেই তুমি সার্থকনামা বাঙালি। তো সেই নিয়ে আড্ডা এগিয়ে নিয়ে যাওয়া হোক। একদমই। তাহলে আমরা প্রথমেই হেমন্তিকার কাছে একটা গান শুনি। হ্যাঁ, মানে হেমন্তিকার নামটা শুনলেই মানে এটা মানে হেমন্তকাল, কিন্তু এখন হেমন্তিকা বসন্তে, মানে হেমন্তিকার মুখেতে আমরা বসন্তের গান শুনবো আমাদের আড্ডা শুনতে। মানে গান দিয়ে, বসন্তের গান দিয়ে আড্ডা শুরু হবে। এবং এই যে বসন্ত এসে গেছে এবং সামনে সরস্বতী পুজো, সেই সব মাথায় রেখে আমরা একটু গান দিয়ে আড্ডাটা শুরু করি। গান দিয়ে শুরু হোক তাহলে। আচ্ছা, আমি একটা ফোক গান গাই তাহলে। আচ্ছা, তার আগে তোমার সঙ্গে একটু আড্ডা মেরে নিয়ে হেমন্তিকা, মানে তুমি তোমার এই গান গাওয়া, তোমার গানের ইন্টারেস্ট, মানে এইগুলো কি করে জন্মালো? মানে এখনকার তো তোমার প্রজন্মের সবাইকে আমরা দেখি যে তারা একটু বেশি ডিস্কোথেকমুখী বা একটু ওয়েস্টার্ন মিউজিকের ওপর একটু বেশি তাদের ন্যাক। তো কিভাবে তোমার এই গান গাওয়া, এটা একটু আমরা আড্ডা মারতে চাই এটা নিয়ে। আমার গান গাওয়া আসলে অনেক ছোট থেকে। আচ্ছা আচ্ছা। 7 বছর বয়স থেকে আমার গানের জার্নি শুরু হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। যখন হয়তো বুঝতামও না যে জিনিসটা কতটা আধ্যাত্মিক, কতটা গভীর, তখন থেকেই আমার ফ্যামিলির সবাই আমাকে সাপোর্ট করে যে গানটা নিয়েই এগো। এই যে আমরা যারা শুনে থাকি, আমরা যারা একবারই বেসুরো, তারা আমরা যারা শুনি যে তোমরা যারা গানের চর্চা করো, যে সকালে উঠে রেওয়াজ দেওয়া, ভোরবেলা ওঠা, মানে এই গত সপ্তাহে যে চরম ঠান্ডা পড়েছিল বা এখনো যা আছে, মানে সেই ভোরবেলা ওঠাটা কতটা রোমাঞ্চকর, সেই দিয়ে একটু যদি আমাদেরকে বলো। আসলে গানের নেশাটা এমনই নেশা, সেটা গ্রীষ্ম বর্ষা ঠান্ডা, মানে ড্রাগের নেশার থেকেও মারাত্মক বলছো। একদম একদম। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমাদের শিল্পীদের কাছে বেঁচে থাকারই একটাই খোরাক। বাহ বাহ বাহ, এটা খুব সুন্দর বললো আমাদের হেমন্তিকাকে, যে শিল্পীদের কাছে বেঁচে থাকার একটাই খোরাক গান। সেই গান দিদি আপনি কি বলেন? এই যে বেঁচে থাকার খোরাক যেটা বললো, এবং আমি যেটা বললাম যে এই শীতকালে আপনাদের যে রেওয়াজ, এই ভোরবেলা উঠে, মানে তার থেকে রোমহর্ষক ব্যাপার তো কিছু হতে পারে না, এই লেপের ভেতর থেকে নিজেকে বের করা ভোর 5টার সময় রেওয়াজের জন্য, সেটা নিয়ে আপনি কতটা প্রবলেমে পড়েন? একদমই তাই। হেমন্তিকার কথা টেনেই আমি বলি যে আমরা বেঁচে থাকার তাগিদে আমরা সর্বসময় ছুটে চলেছি।
আমরা নিজেরাও জানি না যে আমাদের টার্গেট কতটা কি ফুলফিল হচ্ছে না হচ্ছে, কিন্তু আমরা অনবরত ছুটে চলেছি। মানে আপনি বলছেন যে এই মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ড একদম, যেটা আমরা, একদমই আমার তাই। গাড়ি চাই, বাড়ি চাই, হ্যাঁ, ফ্ল্যাট চাই, বাট মানে আমি চাওয়ার মানুষটা তো- যে কিসে খুশি বা সেটা আমি কতটা আদৌ খুশি, জানি না। এই আড্ডার যে আরেকটা আঙ্গিক চা এসে গেছে। মানে আমি আগের দিনও চা বলেছিলাম ছাড়া তো মানে আড্ডা চা মানে ছাড়া হতেই পারে আবার না। সেই চাটা জয়দের দার্জিলিং এর ফার্স্ট ক্লাস চা। ওহ, অসাধারণ। তো এই আড্ডা একটা অন্য মাত্রা এনে দেয়, অন্য মেজাজ এনে দেয়। চা তো আমরা ছাড়া চা আড্ডা খেতে হয় খেতে আড্ডা মারবো এখন। তো আপনি যেটা বলছিলেন, হ্যাঁ, তো আমরা মানে জীবনের যে অবস্থায় এখন আমরা পৌঁছে গেছি, আমাদের তো ভীষণ ফাস্ট লাইফ, সেখানে দাঁড়িয়ে আমাদেরকে যদি কিছু দিতে হয়, তো আমার মনে হয় একজন শিল্পী হিসেবে সঙ্গীতই আমাদের সেই মাধ্যম যেটার দ্বারা আমরা নিজেদেরকে পরিপূর্ণ করতে পারি এবং আমাদের সমাজকে একটা জায়গায় একটা মেলবন্ধন ঘটাতে পারি। ঠিক কথা, ঠিক কথা। অ্যাটলিস্ট মানে আমরা যেটা বুঝি যে একটা বাচ্চাকে যদি আমরা কন্টিনিউয়েশন রাখি মিউজিকের মধ্যে দিয়ে, তাহলে আমাদের এই সমাজে অনেক এই সমস্ত যে মানে কাণ্ড কারখানাগুলো যে ঘটে এইগুলো হবে না। মানে গানের মধ্যে দিয়ে একটা আত্মসচেতনতাও বাড়ে, একদম। নিজের আয়নার সামনে দাঁড়িয়ে একটা নিজেকে নিয়ে আত্মসমালোচনাও করা যায়। মানে করা যায়। গান তার একটা জরিয়া বলতে পারে। একদম। সৈকত বাবু, আমি একটা জায়গায় পড়েছিলাম এবং একটা প্রতিবেদন দেখেছিলাম, বাইরে কিন্তু অনেক জায়গায় এখন এটা ইন্ডিয়াতেও চালু হয়েছে, মিউজিক থেরাপি। একদম একদম। অসুস্থ এবং যারা আপনারা থাকেন দেখবেন তাদের এই যে জন্য। আমাদের যারা প্রথিতযশা শিল্পী ছিলেন, নমস্য শিল্পী, মানে যাদের নাম নিলে দেখবেন তাদের যারা ছাত্র কানে হাত দেয়, যেমন স্বর্গীয় রবিশঙ্করজি, আল্লাহ রাখা, আলী আকবর, মানে এদের কিন্তু প্রচুর মানে ওয়েস্টার্নাইজ কান্ট্রি থেকে এদের ভক্ত ছিল, শিষ্য ছিল, এবং যারা সবকিছু ছেড়ে এসে কিন্তু ওই গানের মধ্যেই মুক্তি খুঁজে পেয়েছিল। ইনফ্যাক্ট গান বা মিউজিক যেমন এখনকার মানে যারা জেনসি আছে তারাও চিনবেন, বা আমাদের বয়সী বা যারা আরো একটু এজের তারাও চিনবেন সেতার বাদক ঋষভ ঋখিরাম শর্মা। আমি যদি ভুল না বলি তো তার একটা ইনফ্যাক্ট একটা সংস্থা রয়েছে, সেতার ফর মেন্টাল হেলথ। ওকে ওকে। মানে মানে মানসিক কিন্তু বিকার থেকে সঙ্গীতের মাধ্যমে মানুষকে কতটা কিভাবে নিজের আবার মনকে সমাজের ভালো মূল রাখা স্রোতে যায়, সমাজের ফিরিয়ে মূল আনা। স্রোতে মানে ফিরিয়ে আনা সেই যায়। স্রোতেই আমরা ফিরে আসবো চা খেতে খেতে। তার আগে আমরা একটা হ্যাঁ, গান একটু শুনবো গানটা শুনি। তোমার গলায়, এবং আড্ডা এগিয়ে চলবে। আর তাহলে আমি একটা বসন্তকালেরই একটা রিলেটেড একটা লোকগীতি দিয়ে শুরু করি। হ্যাঁ হ্যাঁ, একদম একদম। বসন্ত সামনে, সামনে সরস্বতী পুজো, সেটাই আসবো আমি দিদির কাছে। মানে সরস্বতী পুজো মানেই তো এটা প্রেম প্রেম গন্ধ। শুধু বাগদেবীর কাছে যে বিদ্যার আরাধনা তো হয় না, মানে নতুন প্রেমের জন্ম হয় সেদিন অনেক। তো তার আগে আমরা একটা বসন্তের উদ্ঘোষে একটা গান শুনি। আচ্ছা। বিন্দারে পলাশের বন পলাবো পলাবো মন, বিন্দারে পলাশের বন পলাবো মন, লেংটি ইন্দুরে ঢোল কাটে, হে লেংটি ইন্দুরে ঢোল কাটে, এ কাটে হে বতরে পীরিতির ফুল ফুটে। বিন্দারে পলাশের বন পলাবো মন, বিন্দারে পলাশের বন পলাবো মন, লেংটি ইন্দুরে ঢোল কাটে, হে লেংটি ইন্দুরে ঢোল কাটে, এ কাটে হে বতরে পীরিতির ফুল ফুটে। আমার বধূ রাইত কানা বাড়ির পথে আনা গোনা, আমার বধূ রাইত কানা বাড়ির পথে আনা গোনা, ভিনসরে উঠে ধান কুটে, ভিনসরে উঠে ধান কুটে, এ কুটে হে বতরে পীরিতির ফুল ফুটে, বতরে পীরিতির ফুল ফুটে। আলতা সিন্দুরে রাঙা বিহা ছাড়ে করবো সাঙ্গা, আলতা সিন্দুরে রাঙা বিহা ছাড়ে করবো সাঙ্গা, দেখি বউটা খাটে কি না খাটে, দেখি বউটা খাটে কি না খাটে, এ খাটে হে বতরে পীরিতির ফুল ফুটে। বিন্দারে পলাশের বন পলাবো মন, বিন্দারে পলাশের বন পলাবো মন, লেংটি ইন্দুরে ঢোল কাটে, লেংটি ইন্দুরে ঢোল কাটে, এ কাটে হে বতরে পীরিতির ফুল ফুটে।
এ বতহরে পীরিতির ফুল ফুটে বাহ, 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 এ দারুণ, ফুটে রে দারুণ, বতহরে দারুণ। পীরিতির মানে ফুল একটা বেশ ফুটে। মাটির গন্ধ আর বসন্ত মিশে, একদম হ্যাঁ, হেমন্তিকার গলায় বসন্তের গান খুব সুন্দর, খুব সুন্দর। মানে এই যেটা আমি বলছিলাম যে সামনে সরস্বতী পুজো, হ্যাঁ। এবং সরস্বতী পুজোয় গোল্ডেন রিট্রিটও সেজে উঠেছে। আমাদের ইভেন্ট হচ্ছে যে বাঙালির ভ্যালেন্টাইন, তাতে নানা রকম সুখাদ্যের সুবন্দোবস্ত বিভিন্ন রেস্টুরেন্টে আমাদের, তারপর আমাদের ডিস্কো থেকে বিশেষ ব্যবস্থা ফ্লোর ক্র্যাক করার জন্য। কিন্তু এই সরস্বতী পুজোয় আমাদের সিএসআর অ্যাক্টিভিটিসও থাকে আমাদের গোল্ডেন রিট্রিটে। পথ শিশু যাদেরকে সরস্বতী পুজোয় যাদেরকে নিয়ে উদযাপন করার কেউ নেই, তাদেরকে নিয়ে আমরা সরস্বতী পুজো উদযাপন করি এই লনেতেই, গোল্ডেন রিট্রিটের লনে বাগদেবীর আরাধনা করি। কিন্তু সরস্বতী পুজোর আরেকটা অ্যাসপেক্ট হচ্ছে যে প্রেম। তো এই আমি যেমন আগেও বলেছি যে আড্ডার বিভিন্ন ভাগ আছে, মানে আড্ডার বিভিন্ন মুড আছে, বিভিন্ন ধরনের আড্ডা। সে বর্ষাকালে ভুতুড়ে আড্ডা, বা ইলিশ বড় না চিংড়ি বড় তার আড্ডা, না ইস্ট বেঙ্গল বড় না মোহনবাগান বড়, আবার গরমকালে আমের আড্ডা, শীতকালে কমলালেবু নিয়ে আড্ডা। তো এই বসন্ত এসে গেলেই বা সরস্বতী পুজো এসে গেলে এটা রোম্যান্টিক কথায় ভরা একটা আড্ডায় সবাই মেতে ওঠে। মানে প্রেম বিভিন্ন রকমের, ফেলে আসা প্রেম, পুরনো প্রেম, ভুলে যাওয়া প্রেম, বা নতুন প্রেম। তো সরস্বতী পুজোর সেই দিনটা তো প্রস্ফুটিত হয় অনেক প্রেম। তো এই প্রেম কথাটা এলেই কিন্তু আমাদের কিন্তু একজনের কথা আমরা ভুলতে পারি না, রবীন্দ্রনাথ, মানে প্রেমিক রবীন্দ্রনাথ। তো সেই নিয়ে দিদি আপনার গলা একটা গান শুনবো আজকে। বেশ, আজকে আমি এই গোল্ডেন রিট্রিটের সঙ্গে আজকে আমি আছি বা আমরা আছি, তো তাদের এই অনুষ্ঠানে কবিগুরুকে রিপ্রেজেন্ট করতে পারছি। আমার সেই হ্যাঁ, রবীন্দ্রনাথ আমি কিন্তু পেয়েছি। আড্ডা, বাঙালির আড্ডায় কিন্তু রবীন্দ্রনাথ সবসময় থাকতেন, সবসময় এবং থাকতেন। রবীন্দ্রনাথ খুব আড্ডা মারতে ভালোবাসতেন। হ্যাঁ, হ্যাঁ। উনি ওই যেটা আমি বলছিলাম যে আড্ডা মানে এই বাঙালির আড্ডা খাবার ছাড়া তো হয় না, ভোজন রসিক বাঙালি। তো আপনার গানের মাঝখানে একটু ইন্টারাপ্ট করতে আমাদের শেফ চলে এসছেন। আমি আমাদের যেই পিঠে পুলি উৎসব হচ্ছে, এবং তার সঙ্গে কিছু ফিউশন ফুড, মানে গোল্ডেন রিট্রিটে তো আমরা প্রাচ্যর সঙ্গে পাশ্চাত্যের মিলন ঘটাই, খাবারেতেও তার বাদ নেই। তো শেফ যেরকম দেখুন দিয়েছেন, যেমন শীতকাল বলতেই আমরা বুঝি পালং শাক, এখানে রয়েছে কর্ন স্পিনাচ টার্ট, তার সঙ্গে আবার রয়েছে ভাজা পিঠে আমি দেখতে পাচ্ছি। মানে আপনি যেটা বলছিলেন যে এই পৌষ পার্বণ জাস্ট গেল, একদম, সোনালী একদম। পৌষ, আমাদের পৌষের উৎসব হয়েছে, মানে এরকম জমজমাটি আড্ডা, এরকম জমজমাটি প্ল্যাটার, সঙ্গে আবার এই যেটা আমি বলেছিলাম যে সিঙ্গারা ছাড়া বাঙালির আড্ডা পরিপূর্ণ হয় না, কিমা সামোসা। আবার এই আমরা পিঠে পুলি খাই, কিন্তু এখানে ফিউশন রয়েছে যে এই নতুন গুড়ের চিজ কেক, মানে প্রাচ্য আর পাশ্চাত্যের মিলন। এবং ফিশ ফিঙ্গার খেয়ে খেয়ে তো আমাদের আড্ডাতে অনেক দিন, অনেক সময় কাটিয়েছি আমরা। শেফ এনেছে আমাদের মধ্যে মোচা ফিঙ্গার, তো মোচা দিয়ে ফিঙ্গার আমরা আড্ডা মারতে মারতে খাবো। তো থ্যাংক ইউ সো মাচ শেফ এই ফিউশন ফুডের জন্য গোল্ডেন রিট্রিটের তরফ থেকে। আমরা একটু শেফের সঙ্গে কথা বলে নিই হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ব্যাপারগুলো। আমি একটু উঠেই দাঁড়াই ল্যাপেলটার জন্য। আই হোপ এতে আপনারা আরো আড্ডায় কিন্তু ভালোভাবে কথার সঙ্গে মুখও চলবে, হ্যাঁ, কথার সঙ্গে মুখও চলবে। চলতে থাক আড্ডা চলার সাথে সাথে। নমস্কার। শেফ নমস্কার, আপনার পরিচয়টা একটু দিন। আমি গোল্ডেন রিট্রিটে অ্যাজ এ সুসেফ, আমার নাম হীরাপদ সাধু, আমি বর্ধমান থেকে এসেছি। তো আজকে এই আড্ডাতে আমরা কিছু ফিউশন ফুড নিয়ে এসেছি, যেগুলো গোল্ডেন রিট্রিট ছাড়া অন্য কোথাও হয়তো অ্যাভেলেবেল নেই। যেরকম আমরা কর্ন স্পিনাচ টার্ট, পালং শাক দিয়ে আর কর্ন দিয়ে টার্ট বানিয়েছি, আর সাথে আছে মোচা ফিঙ্গার, ফিশ ফিঙ্গার যেরকম হয়, এটা ফিউশন মোচা কিশমিশ দিয়ে ফিঙ্গার আছে, ফিশ ফিঙ্গার নয়, মোচা কিশমিশ ফিঙ্গার। আর সাথে আছে নতুন গুড়ের, নলেন গুড়ের চিজ কেক, ওটাও একটা ফিউশন ফুড। আর তার সাথে আছে কিমা সামোসা, মাটন কিমা দিয়ে সামোসা। আর তার সাথে তো রয়েছে পিঠে পুলির মধ্যে ভাজা পিঠে আছে আমাদের, কিন্তু এই পিঠেটা ক্ষীরের পিঠে, নর্মাল চাল দিয়ে বা আলু দিয়ে যেটা হয়, এটা হচ্ছে ক্ষীরের পিঠে, ক্ষীরের সাথে চালের গুঁড়ো দিয়ে পিঠে বানানো হয়েছে। আর ডিপগুলো যেটা আছে সেটাও ফিউশন আছে। ডিপের মধ্যে ফিউশন হচ্ছে, একটা হচ্ছে টামারিন মানে তেঁতুলের চাটনি যেটা হয়, তার সঙ্গে মায়ো সস দিয়ে আমরা টামারিন মায়ো ডিপ বানিয়েছি। আর একটা হচ্ছে ধনে পাতা, পুদিনা পাতা আর মায়ো দিয়ে একটা ডিপ বানিয়েছি। দুটো ডিফারেন্ট ফিউশন ডিপ বানিয়েছি। থ্যাংক ইউ থ্যাংক ইউ। মানে শেফ যেটা বললে যে ক্ষীরের ভাজা পিঠে আর ওই পিঠে পুলির জায়গায়
চিজ কেক, নতুন গুড়ের চিজ কেক সত্যি অনবদ্য, কিন্তু না খেয়ে দেখলে এর মজা নিয়ে যাবেন আপনারা। আচ্ছা, আর খাওয়াও যেহেতু করি। পিঠে পুলি নিয়েই হুম, হুম। উঠেছে কথা, তাহলে আমি একটু ফোক দিয়েই শুরু করি। একদম একদম, বেশ। মানে যে ফোকে এই পিঠে পুলির গন্ধ আছে, আছে। বাহ বাহ। মানে এই চিজ কেক খেতে খেতে, গুড়ের চিজ কেক খেতে খেতে হ্যাঁ, এই পিঠে পুলির গন্ধ মাখা গান, এর থেকে ভালো আড্ডায় আর কি হতে পারে। শুরু করি তাহলে। একদম একদম। উঠান ভরা আলপনা গোলা ভরা ধান, উঠান ভরা আলপনা গোলা ভরা ধান, গাও গো টুসুর গান দেখো পরব লেগেছে। এই উঠান ভরা আলপনা গোলা ভরা ধান, গাও গো টুসুর গান দেখো পরব লেগেছে। মকর পরবে মদনা ছোড়া ধামসা বাজাইছে। আহা মহকর পরবে মদনা ছোড়া ধামসা বাজাইছে। ওই টুসু ছুরি ধামসান বুনে দেখো কি মন লাচিছে। মহকর পরবে মদনা ছোড়া ধামসা বাজাইছে। আহ মহকর পরবে মদনা ছোড়া ধামসা বাজাইছে। বাহ বাহ বাহ। মানে বাহ, দারুণ। এই মানে এই যেটা শেফ বলে গেলেন আমাদের, এই শীতকালের পালং শাক দিয়ে যে কর্ন টার্ট এবং এই যে চিজ কেক, গুড়ের চিজ কেক, মানে গুড়ের পায়েস আমরা খাই, গুড়ের পিঠে পুলি খাই, গুড় দিয়ে অনেক কিছু, এবার গুড় দিয়ে চিজ কেক, প্রাচ্য পাশ্চাত্যের মিলন, এবং তার সঙ্গে এই তার সঙ্গে দিদির গান। গলায় এই মানে একদম পিঠে পুলি মাখানো গান যেটা বলে, সেই আঘ্রাণটা পুরো হ্যাঁ আমরা একদম, যেন মানে পেয়ে মানে গেলাম। মানে ওই দিক দিয়ে একটা স্মেল আসছে, এবার এইদিকে গানের স্মেল। গানের হ্যাঁ, smell। আমরা পুরো যেটা মিলেমিশে আরেকটা একাকার। জিনিস দেখে থাকি, হুম। গ্রামের বাড়িতেও আমাদের এই আড্ডাটা চলে। হুম। ঠিক আছে, এবার নবান্ন বলে আমাদের এই সময় একটা মানে সেই আড্ডাটা ঠিক কিরকম, একদম। যেমন আমি যেমন দেখেছি কলকাতায় আড্ডা, হ্যাঁ। কফি হাউসের আড্ডা বা লেকের আড্ডা, হ্যাঁ। গ্রামের আড্ডাটা কিরকম? গ্রামের আড্ডাতে ঠিক আমার এই গানে যে কথাগুলো ছিল, উঠান ভরা আলপনা, হুম। তো নবান্ন মানেই আমরা কিন্তু আলপনা দেবই, একদম মাস্ট। ঠিক আছে, আর গোলা ভরা ধান, তো ধানকে তো আমরা নতুন ধানকে একদম, আগমন ঘটাচ্ছি আমাদের বাড়িতে, সেই উৎসবেই এই গান, এবং ফ্যামিলির সকলে আমরা সেখানে উপস্থিত হই, এবং সারাদিন আমাদের আড্ডার সাথে প্রচুর খাওয়া দাওয়া মানে চলে। জমজমাটি একটা মানে জমজমাটি একদম আড্ডা। পারিবারিক আড্ডা, সঙ্গে একদম। খাওয়া দাওয়া হ্যাঁ। এবং পুরনো স্মৃতি রোমন্থন। একদম, তো তো যেটা সেই আমরা কারণেই খাবার এবং আড্ডা দুটো একে অপরের হ্যাঁ, পরিপূরক। এবং যেখানে দেখবে 4-5 জন বাঙালি একসঙ্গে জড়ো হয়েছে, এবং আড্ডার জন্ম কিন্তু সঙ্গে সঙ্গেই সেখানে হয়ে সেখানেই যাচ্ছে, এবং হয়ে আড্ডা আমি যায়। বলেছিলাম স্বয়ম্ভু হ্যাঁ। নিজেই বেড়ে ওঠে এবং একদম, একদম। খাওয়া দাওয়া করতে নিজেই করতে জন্ম নিজেই নিয়ে সার্থকতা ওটা পায়। আলাদা করে ক্রিয়েট করতে না হয় না না, ওই অ্যাম্বিয়েন্সটা এমনিতেই ক্রিয়েট হয়ে যায়। তো এখন কিন্তু এই যেটা আমি বলছিলাম যে সামনে সরস্বতী পুজো, হ্যাঁ। তো একটা প্রেমের আগ্রাণ প্রেমের আসছে, এবং গান। প্রেমিক রবীন্দ্রনাথ চলে প্রেমের এসেছিল গান, আমাদের হ্যাঁ। মাঝখানে, তো আমরা একটা ওর মুখে শুনবো একটা প্রেমের গান সরস্বতী পুজোকে ডেডিকেট করে। আচ্ছা, সরস্বতী পুজোকে ডেডিকেটেড করে প্রেম। এবং তার আগে আমরা একটু এটাও আমরা আড্ডার বিষয় হতে পারে যে আমাদের প্রত্যেকের জীবনেই সরস্বতী পুজো কিরম ভাবে আসে, মানে প্রত্যেকেরই সরস্বতী পুজো নিয়ে আমাদের বেড়ে ওঠার মধ্যে একটা স্মৃতি থাকে। হ্যাঁ। তা তোমার লাইফে সরস্বতী পুজোর কি স্মৃতি এই আড্ডায়? সরস্বতী পুজো বলতেই একদম সকাল সকাল উঠে, ভোর উঠে হলুদ মেখে যে স্নান করার রীতি প্রত্যেকটা বাঙালি বাড়ির, তারপরে হলুদ শাড়ি পরে সেই ছোট্টবেলা থেকে পাড়ার মণ্ডপে পাড়ার গিয়ে মণ্ডপে অঞ্জলি বাস দেওয়া দিয়ে। বন্ধু বান্ধবীদের সাথে, তারপরে ওই 3 দিনের জন্য বই খাতাকে সমস্তটাকে মানে যতটা পারা যায় গিয়ে মায়ের কাছে রেখে আসতে হবে, পড়াশোনা মানে করতে ওটা না আমাদের হয়। একদম মেন অ্যাট্রাকশন ছিল, আমরা যখন ছোট ছিলাম, 3 দিন পড়তে হবে না, মায়ের চরণে থাকবে এখন। মায়ের চরণে থাক 3 দিন ছুটি, আর বিদ্যে বুদ্ধি বাড়বে। এই স্মৃতিগুলো এখন মনে পড়ে যে দিনগুলো কতটা সুন্দর কাটিয়ে এসেছি। তো মানে সে তো গেল একদম শৈশবের কৈশোরের সরস্বতী হ্যাঁ, পুজো, আর- তারপর তুমি যখন টিন এজে এলে বা কলেজ লাইফে ঢুকলে, সেই কলেজ সরস্বতী লাইফে, পুজোটা অন্যরকম। হ্যাঁ, তখন আবার সকাল সকাল অঞ্জলি দিয়ে বা বন্ধু বান্ধবীদের সাথে কলেজে গিয়ে, স্কুলে গিয়ে ওই ঠাকুর দেখা, প্রসাদ খাওয়া, বা তার ওখানেই একটা অন্য মজা। অঞ্জলি দেওয়া, হ্যাঁ, তারপর সারাদিন ঘোরা ফেরা, আমাদের এত সুন্দর শহর একদম, একদম। তাকে এক্সপ্লোর করা, সেখানে ঘুরে ফিরে আবার বিকেলে বা সন্ধ্যায় বাড়ি ফেরা, পাড়ার মণ্ডপে অনুষ্ঠান দেখা, এটাই এখন চলে। এবং ম্যাডাম, আমরা এই পরিবার সামলে, ঘর সংসার সামলে, হ্যাঁ। ঘর কন্যা করে সরস্বতী পুজো কিরম ভাবে আপনার সরস্বতী কাছে? পুজো যেহেতু বাড়িতেই মানে বাগদেবীর আরাধনা হয়, আমি নিজে একজন সঙ্গীত শিল্পী, তো সে কারণে মায়ের তো আগমন আমার বাড়িতে থাকেই, পাশাপাশি বাচ্চাদেরও।
তো এর রিলেটেড একটা জিনিস যেটা আমাদের ছোট্ট থেকে মনের মধ্যে আছে, দেখবেন সকলে সরস্বতী পুজোর আগে আমরা কেউ কুল খাই না। একদম, তাই না? মানে আমাদের ছোটবেলায় বলা হতো যে কুল খেলে কিন্তু বিদ্যে হবে না, ফেল করে যাবি পরীক্ষায়। ফেল করে যায় এই ব্যাপারটা মানে থাকে। আমরা ভয়তে বলকুল কুলের খেতাম আচারটা না। রাস্তা থেকে কিনে হ্যাঁ। খেতে পারতাম না, মাথার তো- মধ্যে থাকতো পরেই ম্যানুয়াল পরীক্ষা ফেল করে একদম, যাবে। তো আমি তো মা হয়ে গেছি, আমার দুটো বাচ্চা, আমি এখনো যখন অফিস যাই পথের ধারে দেখি কুল বিক্রি হচ্ছে, ভীষণ ইচ্ছে করে খেতে, কিন্তু ওইটা এখনো মাথায় প্লে কিন্তু করে। আমি ভাবি আমি কেন আমার বাচ্চাগুলো যদি ফেল করে যাই, যেন খাওয়া হয় এটার না। পেছনে কিন্তু এই যে আমাদের এই মিথ গুলো আছে না, মা ঠাকুমাদের একটা মিথ, হ্যাঁ। শুধুই না সাইন্টিফিক রিজন আছে। এই যে একদম। বসন্ত আসছে, ঠিক এই যে ঠান্ডাটা কমে যাচ্ছে হ্যাঁ, এই সময় বা এর পরে টকটা খাওয়া উচিত, হ্যাঁ। তাহলে যে রোগ ব্যাধি গুলো আছে সেগুলো হয় না। সেগুলো হবে না। ওটাই ধর্ম একদমই দিয়ে তাই। এমন ভাবে আষ্টে এমন পৃষ্ঠে করে- বাঁধে যাতে মানুষ কারণ- মানে। হ্যাঁ, কারণ হ্যাঁ, তো ভীতিটা এমনই একটা এমনই জিনিস, একটা জায়গা। বাচ্চাদের মধ্যে এটা যদি হ্যাঁ। আমরা প্রোভাইড করতে পারি তাহলে ওরা কিন্তু ঠিকঠাক Exactly, রাস্তায় যাবে। exactly. তো এটা খুব মনে পড়ে। সরস্বতী পুজো মানেই কিন্তু বহরমপুরবাসীর কাছে, শুধু বলবো না জেলাবাসীর কাছেও, দুটো জায়গায় ঠাকুর দেখতে যাওয়া মাস্ট। যেরকম? সেটা হলো বহরমপুরের গার্লস কলেজ লালহাটিপাড়ে এবং কাশীশ্বরী। এই দুটো স্কুলে হ্যাঁ, এটা আমিও মানে শুনেছি। স্কুল আর কলেজে সবাই কিন্তু ঠাকুর দেখতে যায়। যদি আমি আমি কাশীশ্বরীর ছাত্রী, তাই আমিও মানে তাই। আমি কলকাতার যাই। মানুষ হলে আমি কিন্তু বহরমপুরে এসে শুনেছি যে এই দুটি পুজো খুব বিখ্যাত, এবং বিখ্যাত। এই দুটি পুজোর অ্যাম্বিয়ন্স, তার পরিবেশ, তার এবং প্রথা। বহরমপুরে প্রথম, আমি যদি ভুল না করি অনেকে আমার সাথে একমত হবেন, থিম সরস্বতী পুজো বা থিম সরস্বতী পুজোর প্যান্ডেল, থিম প্যান্ডেল যেটা হয়, সেটা কিন্তু প্রথম শুরু করেছিল বহরমপুরের টেক্সটাইল কলেজ। আচ্ছা আচ্ছা, টেক্সটাইল অ্যান্ড মানে ইঞ্জিনিয়ারিং কলেজ। সরস্বতী পুজোর একটা মানে ইতিহাস আছে কিন্তু একটা বহরমপুরে, মানে বহরমপুরে কিন্তু সরস্বতী বিশাল বড় পুজোর ইতিহাস মানে রয়েছে। পরিপূর্ণতা পাওয়ার একটা ইতিহাস আছে। একদম একদম। আচ্ছা, তো এখন তো এইভাবেই চলতে থাকে, আচ্ছা। সবারই মধ্যেই সরস্বতী পুজো ঘিরে আবেগ বাট তো এই চলতেই সরস্বতী থাকে। পুজোর কিছু কমন ফিচার্স আছে, যেমন দিদি যেটা বললেন যে হ্যাঁ। ওই কুল খাওয়ায় যে না খাওয়া। প্রতিবন্ধকতাটা ছিল, যে ফেল করে যাওয়ার ভয়, বা ওই বই খাতাগুলো মায়ের চরণে দিয়ে দেওয়া, 3-4 দিন পড়া বন্ধ, 3-4 সেগুলো দিন বোধহয় পড়া আমাদের বন্ধ। সবাইকার জীবনেই কমন। একদম, কমন, একদম। এইগুলো কিন্তু কমন, এইগুলো ওর মধ্যে একটা প্রত্যেকটা আলাদা বাঙালির কাছে আনন্দ common। হ্যাঁ, ওর মধ্যে একটা আলাদা আনন্দ ছিল, ওর মধ্যে একটা আলাদা আনন্দ ছিল। আমি ওর কাছে চলে যাবো, আমরা ওই গানটা পেন্ডিং হ্যাঁ, হয়ে গেছে, মানে একটু গানটা কবিগুরু শুনে অনেকক্ষণ নেওয়া ওয়েট যাক। করছেন শুনবে বলে তোমাকে আড্ডায় বসে। তাহলে রবীন্দ্রসঙ্গীত একদম একদম, একদম। মানে আড্ডাতে রবীন্দ্রনাথ থাকবে না কি হয়, কি হয়? যখন চারজন বাঙালির বাঙালি আড্ডায়, বসে আছে। বাঙালির আড্ডায়। আমারও পরানো যাহা যায় তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো যাহা যায়, তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও, তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও, আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে, আরো কিছু নাহি চাই গো, আমারও পরানো যাহা যায়, তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো যাহা যায়। বাহ বাহ বাহ, বাহ। সাধু সাধু, মানে সাধু সাধু। এই মানে এই গানগুলো রবীন্দ্রনাথের ওর গলায় মানে একটা পরিবেশটাকে একটা অন্য ইলেকট্রিফাইং হ্যাঁ, করে এটাই দিচ্ছে। রিলেটেড। আমি আর দু লাইন একটু গেয়ে দিই, আর একটা প্লিজ প্লিজ প্লিজ, রবীন্দ্রসঙ্গীত। গানটা জমে উঠলো তাহলে আরো। জগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ, ধন্য হল, ধন্য হল অপূর্ব। মানব জীবন, জগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ, নয়ন আমার রূপের পরে সাদ মিটা
বিষাদ মিটায় বেড়াই ঘুরে, শ্রবণ আমার গভীর সুরে হয়েছে মগন, জগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ। দারুণ দারুণ দারুণ, দারুণ, মানে দারুণ। এই মানে আজকের দিনেও ওই রবীন্দ্রনাথের এই গানগুলো মানে গুজবাম্প এসে যায় না, হ্যাঁ, আর মানে পরিবেশটা অন্যরকম করে দেয়। মানে আমাদের life-এ পোর্টালে পৌঁছে যাই আমরা। এরকম কোনো সিচুয়েশন নেই না, না, যেটা নিয়ে যেখানে রবীন্দ্রনাথ কবিগুরুর নেই, সৃষ্টি কবিগুরু নেই। নেই। মানে কি হ্যাঁ। অবাক মানে আপনি। আমি যেরকম শুনেছি যে রবীন্দ্রনাথের প্রতিভাটাকে তো দানবীয় প্রতিভা বলা হয়, মানে সচরাচর মানুষের মধ্যে এরকম দেখা যায় না। মানে আমি শুনেছি সমী ঠাকুর মারা গেছেন, তো সবাই ওনাকে শ্মশানে নিয়ে যাচ্ছে, তো ওই যে অনুভূতিটা, একজন পিতার ইয়াং পুত্র মারা গেছে, সেই অনুভূতিটাকে উনি ছাড়তে চাইছেন। ওই অনুভূতিটা এসে উনি যখন লিখতে বসে গেছেন, কিন্তু সব যাত্রীরা গেছে, নিজের ছেলে মারা গেছে, কিন্তু উনি লিখছেন ওই আজি জ্যোৎস্নার আছে সবাই গেছে বনে। মানে এটা এটা মানে দানবীয় প্রতিভা বলে রবীন্দ্রনাথের প্রতিভাটাকে। মানে এটা আপনি যেটা বলছিলেন যে মানে মানুষের জীবনের বা বাঙালির জীবনের বা আপামর বিশ্ববাসীর জীবনের কোনো এমন ফিলিংস নেই যার উপর যেখানে রবীন্দ্রনাথের ওনার গান বা সৃষ্টি কবিতা নেই বা ওনার একদম, সৃষ্টি নেই। একদম হুম। সত্যি তাই, অনবদ্য। একটা ডুয়েট হোক নাকি ঈশ্বরপদ বাবু? হ্যাঁ, একদম একদম ডুয়েট একটা হোক। ডুয়েট শুনবো। নিলাম হবে কতদিন কাজ করে নামটা জানা নেই। মানে দুজন সঙ্গীত শিল্পী যখন একদম, আমাদের মানে, সঙ্গে রয়েছেন এই একসাথে একটা গান গোল্ডেন শুনবো রিট্রিটের না? লন প্রাঙ্গণে, বাই দা ওয়ে লনেতে প্রথমে মানে আমরা বিকেল থেকে সন্ধে গড়িয়ে হ্যাঁ, আমাদের হ্যাঁ। আড্ডা চলছে, একদম মানে এত ওই happening যে আড্ডা, স্বয়ম্ভু আড্ডা এখন চলবে, এবং আড্ডার আড্ডা কিন্তু চলছে। সমাপ্তির সময় আড্ডাই নিজে বেছে নেবে। নিজেই বেছে মানে সেখানে কিন্তু আড্ডার উপর কোনো কন্ট্রোল চলে না, এবং সেই একদম। পেটেন্ট বাঙালির হাতেই আছে, আড্ডার পেটেন্ট। আর এটা বাঙালি করো, বলেই আমি তোমার সাথে একদম নিয়ে একদম বলা হুম। অন্য কারোর মধ্যে এই যে আড্ডা নিয়ে এই ফ্যাসিনেশনটা অন্য হ্যাঁ, হ্যাঁ। কোনো জায়গায় আমি মানে এটাকে একটু প্রাদেশিক হয়তো অনেকের কাছে শোনাতে পারে, এটা- কিন্তু আমি সেই জায়গাতেই যাচ্ছি এটা না, আমি তর্কে প্রাদেশিক যাচ্ছি না। একদমই মনে করি না, এটা কিন্তু সমগ্র বিশ্ববাসীর কাছে একটা ঈর্ষার ব্যাপার যে ঈর্ষার ব্যাপার, বাঙালিরা এত exactly। আড্ডা কি করে মারতে কি পারে, করে দিতে এবং পারে। আড্ডা মেরে এত রিজুবিনেট হয় কি করে। হয় কি মানে করে। লোককে রিজুবিনেট হতে গেলে এখন জিমে যেতে হয়, অক্সিজেন নিতে হয়, অক্সিজেন থেরাপি, হ্যাঁ, বা ভালো oxygen মুভি therapy, দেখতে হয় movie দেখতে হয়। আইনক্সে গিয়ে। কিন্তু চারটে বাঙালি একবার 1 ঘন্টা আড্ডা মেরে নিলে তাদের কিন্তু গায়ে মহিষাসুরের শক্তি চলে আসে। তারা তো- তখন বিশ্বজয় করতে তারা তখন পারবে। বিশ্বজয় করতে পারে। এবং সেই আঙ্গিকে যেটা কথা হচ্ছিল যে এই অনুভূতিটা আপনাদের কিরম লাগছে, এই যে গোল্ডেন রিট্রিট প্রাঙ্গণে বাই দা ওয়ে লনে বসে, অসাধারণ। এই সামনে মানে- ফিউশন ফুড। হ্যাঁ, আমরা তো এই মাধ্যমে আমরা সকলের কাছে পৌঁছে দিতে চাই যে এত ফাস্ট লাইফে আমাদের একটু আড্ডা মারা দরকার, একদম। এবং সানডেটা বিশেষ করে মানে আমাদের খুবই একটা বিশেষ দিন। হুম, হুম। তো সবকিছু ছেড়ে ফ্যামিলি নিয়ে এসে এখানে আড্ডা মারো, হুম, হুম। এবং এই সমস্ত খাবারের স্বাদও তো নিতে হবে, একদম, কারণ একদম। আমরা তো সিজনাল সবকিছু ম্যাটারের উপরে ডিপেন্ড করে চলি। একদম। তো এখন আর যেহেতু শীতকাল, সেজন্য এই পিঠে পুলি। হুম। আমি মনে করি গোল্ডেন রিট্রিট এমনই একটা জায়গা, বা আমাদের জীবনে এমন একটা মাত্রা রাখে গোল্ডেন রিট্রিট, যে আমরা ডিফারেন্ট সিজনে এসে ডিফারেন্ট খাবার আমরা এবং টেস্ট কি করতে বলুন তো, এই পারবো। গোল্ডেন রিট্রিট নামটার মধ্যে না একটা মানে আত্ম অহংকার জড়িয়ে আছে। মানে গোল্ডেন রিট্রিটের হিস্ট্রিতে যদি জান আপনার, আমাদের যিনি রূপকার যাকে বলে, যিনি সৃষ্টিকর্তা আমাদের গোল্ডেন রিট্রিটের, শ্রীযুক্ত হিমাদ্রি দাস মহাশয়, উনি কিন্তু একজন বাঙালি, বাঙালি অন্ত্রপ্রনিয়র। মানে সেই রেস্টেনে বলছি, এই অন্ত্রপ্রনিয়রশিপ কিন্তু শুরু হয়েছে বাঙালির হাতে। হ্যাঁ, হ্যাঁ। প্রিন্স দ্বারকানাথ ঠাকুর প্রথম বাঙালি অন্ত্রপ্রনিয়র। এবং আমরা বহরমপুরবাসীরা বা গোল্ডেন রিট্রিটের যারা কর্মীবৃন্দ আছেন, তারা সবসময় না খুব গর্ব অনুভব করি যে আমরা একজন বাঙালি অন্ত্রপ্রনিয়রের আন্ডারে কাজ করি। মানে ওনার যে এই বৈভব, এই যে বৈভব নিয়ে গোল্ডেন রিট্রিট বহরমপুরের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। মানে এখানেই মুর্শিদাবাদ বলছে যে আমরাও কিন্তু বিশ্বের বা পশ্চিমবাংলার বা ভারতের কোনো অংশের থেকে কম আমরা নই। পিছিয়ে নেই। আমরাও কিন্তু সেই স্ট্যান্ডার্ডটা বা সেই হসপিটালিটিটা যেটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের, সেটা কিন্তু আমরা বহরমপুরের মাটিতেই করতে পারি। এবং সেই দুঃসাহস এবং সাহস যিনি প্রথম থেকেই ছিলেন আমাদের ম্যানেজিং ডিরেক্টর স্যার, এবং ম্যাডাম তার সহধর্মিনী রিমি দাস মহাশয়, সুযোগ্য সহধর্মিনী, যিনি সবসময় স্যারকে সাপোর্ট করেন। তো এইটা একটা দারুণ গর্বের বিষয় বহরমপুরের জন্য, যে বাঙালি অন্ত্রপ্রনিয়রের। কারণ
অন্টারপ্রেনিয়রশিপটা আমরা দেখেছি এখনকার ভারতে একটু নর্থ ইন্ডিয়া ঘেঁষা, মানে বাঙালিদের মধ্যে থেকে সেরকম অন্টারপ্রেনিয়র আর বেরোচ্ছে না। সেখানে বহরমপুরের মতো, বহরমপুর এখন তো সেই অর্থে মেট্রো সিটি না, আস্তে আস্তে সেই দিকে বহরমপুর এগোচ্ছে ডেভেলপমেন্টের দিকে। সেখানে এই দুঃসাহসিক প্রচেষ্টা এবং তাকে সফল করে তোলা, শুধু প্রচেষ্টা তো না, তাকে সফল করে তোলা, এবং সেই আনন্দোদ্ঘোষে পুরীতেও বহরমপুর মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে গোল্ডেন রিট্রিট পুরীর মাধ্যমে। তো সেই জন্য আমরা সত্যিই খুব গর্বিত এবং শুভেচ্ছা হিমাদ্রি বাবুকে। এবং আমরা বহরমপুর বাসী হয়েও আমরাও কিন্তু গর্বিত। হ্যাঁ হ্যাঁ, যে এটা আমরা আমাদের একটা বহরমপুর সবাইকার গর্ব। হ্যাঁ। মানে আমি বরাবরই বলি গোল্ডেন রিট্রিট কিন্তু শুধু গোল্ডেন রিট্রিটের নয়, গোল্ডেন রিট্রিট বহরমপুরে সবাইকার। একদম দেখুন, আমি এটাই বলতে যাচ্ছিলাম, আমার তো মনে হয় যে জেলাবাসীও গর্বিত গোল্ডেন একদম, একদম, রিট্রিটকে পেয়ে, একদম। এবং সেটাই কিন্তু প্রমাণ দিলেন আজকে হেমন্তিকা। একদম একদম, মানে শুধু বিজনেস সেক্টরে নয়, শিল্পের ক্ষেত্রে এই যে একজন মানে ও তো বাচ্চাই বলা যায়, বাচ্চাই এত সুন্দর গলায় যে শিল্পীরা উঠে আসছে। এবং আমাদের এই মুহূর্তে প্রথিতযশা যারা শিল্পী আছেন, শ্রেয়া ঘোষাল মুর্শিদাবাদে, আমাদের মুর্শিদাবাদের কানেকশন আছে অভিজিৎ সিং মুর্শিদাবাদ, মুর্শিদাবাদে। এবং আমাদের সামনে আরো দুজন শিল্পী বসে আছেন, এত সুন্দর রবীন্দ্রসঙ্গীত। একদম। মানে শিল্প এবং মুর্শিদাবাদ এবং তার সঙ্গে অন্টারপ্রেনিয়রশিপ, ব্যবসা, মানে ব্যবসা তো শিল্পের মেন পৃষ্ঠপোষক, ব্যবসা ছাড়া শিল্প হবে না, বা শিল্প ছাড়া ব্যবসা হবে না। মানে হোটেল কিন্তু ইন্ডাস্ট্রি বলে, হোটেল কিন্তু বাংলায় যখন আমরা বলি হোটেল শিল্প বলি, মানে এটাও একটা শিল্পের পার্ট। তো সেই অর্থে মানে মুর্শিদাবাদে আজকে এই বহরমপুরের মাটিতে গোল্ডেন রিট্রিটের বাই দ্য ওয়ে লনে মানে শিল্প, সাহিত্য এবং অন্টারপ্রেনিয়রশিপ মিলেমিশে এক, এবং তার সঙ্গে আর একটা জিনিস, সেটা হলো সেবা পরায়ণ। একদম একদম, যে সেবার মনোভাব, হসপিটালিটি যেটাকে বলে। হ্যাঁ, আমরা যে এখানে এসে যখন উপস্থিত হয়েছি, আপনারই এখানে যারা স্টাফ আছেন ওনারা এসে আমাদেরকে জিজ্ঞাসাবাদ করা বা আমাদের আতিথেয়তা, মানে এটা কিভাবে করতে হবে, এই জিনিসটা আমি ওনাদের মধ্যে দেখে ভীষণ ভাবে আপ্লুত। এই আতিথেয়তা ব্যাপারটা জানেন তো, এটা একদম মানে না, মানে বাঙালি যেন মজ্জাগত, একদম মানে বাঙালির বিভিন্ন সেক্টরে যারা আছেন, মানে সমাজের নিচুতলা থেকে ওপর তলায়, নিচু তলার মানুষেরও বাড়িতে গেলে আজকের দিনেও দেখবেন আপনাকে অন্তত একটা জল আর বাতাসা দেবে, তারপর কথা বলবে। তো এই আতিথেয়টা আমাদের হয়তো জন্মসূত্রে পাওয়া, এবং সেটাকে আরো সানিয়ে তুলছে গোল্ডেন রিট্রিট, মানে হসপিটালিটি, এক্সেলেন্স ইজ হসপিটালিটি যেটা বলে। তো সেই অর্থে গোল্ডেন রিট্রিট একটা বহরমপুর শহরের মধ্যে অন্যতম পাইওনিয়ার। তো সেইটা আমাদের বিলাভেড গেস্টরাও বলেন যে আপনাদের এখানে এসে যে ওয়ার্মথ, যে মানে একাত্ম ব্যাপারটা, সেটা আমরা পৃথিবীর কোথাও পাইনি। ইভেন কালকে আমার একজন গেস্ট ছিলেন, নিউজিল্যান্ড থেকে এসেছেন পুরীর গোল্ডেন রিট্রিটে। মানে উনি বলছেন যে হোটেল তো বিলে তো এক্স এভারকার এক আছে, 5 স্টার 7 স্টার, বাট এই যে সার্ভিস এক্সেলেন্স, এই যে আতিথেয়তা, পুরীতে এসে আমরা গোল্ডেন রিট্রিটে পারবো, আমরা ভাবতে পারি না আমরা নিউজিল্যান্ডে গিয়ে বলবো যে ইফ ইউ আর গোয়িং টু পুরী, গো টু গোল্ডেন রিট্রিট। তো গোল্ডেন রিট্রিট এটা পাও না। এবার দিদির কাছ থেকে আমরা একটা ডুয়েট শুনবো বলেছিলাম, একটা কিন্তু ডুয়েট শুনে নিই একটু। আচ্ছা, এটাও একটা প্রেমেরই গান। একদম একদম, সামনে সরস্বতী পুজো, এখন এরপরে যে আড্ডার পর্ব এবং আড্ডার শেষের দিকে এখন, তো এখন প্রেম ছাড়া আর কোনো কথা আর কোনো কথা নেই। আর এটা একটা ফোক গান, কিন্তু আমাদের খুব সবারই চেনা পরিচিত গান, আর আমাদের মনের সাথে ভীষণ কানেক্টেড গানটা। আচ্ছা, তাহলে স্টার্ট করি আমরা। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে, মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে, চাতক প্রায় হরনিশি, আর চেয়ে আছে কালো শশী, চাতক প্রায় হরনিশি, আর চেয়ে আছে কালো শশী, আমি হব বলে চরণ দাসী, হব বলে চরণ দাসী, ওটা হয় না কপাল গুনে, ওটা হয় না কপাল গুনে, আমার মনের মানুষ
মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মানে আমরা দুজন তো স্পেল বাউন্ড, মানে আমাদের মুখ দিয়ে এখন একটা কথাই বেরোবে, এই সাধু সাধু বাহ, অসাধারণ। অসাধারণ, এই এইগুলোই কয়েকটাই বেরোবে। word, আমাদের মানে কিছু একদম, ওয়ার্ড নেই, হারিয়ে ফেলছি। গান তো অন্য জগতে মানুষকে নিয়ে চলে যায়। তো এবার ম্যাডাম আপনার কাছ থেকে কিছু শুনবো, মানে এই আড্ডাটায় আপনি পরিচালনা করছেন, মানে আপনিও তো একজন আড্ডাবাজ, প্রসিদ্ধ আড্ডাবাজ। অবশ্যই, তো অবশ্যই। এই আড্ডাটাকে আপনি কিরকম ভাবে উপভোগ করছেন? প্রথম কথা বলতে চাই, এই যে শহরের এই প্রতীর্থ যশা শিল্পীদেরকে এই এক জায়গায় নিয়ে এসে গোল্ডেন রিট্রিটের এই যে উদ্যোগ, মানে আর এটা আমাদের সবসময়- গর্ব, মানে ওনারা আমাদের গর্ব, এবং ওনাদের নিয়ে উদযাপন করা এটা গোল্ডেন রিট্রিটের প্রিভিলেজ। একদম। আর সবসময় টিভি আর গোল্ডেন রিট্রিটের এই যে যৌথ প্রয়াস, এর তো সত্যিই কোনো তুলনা হয় না। সেটা সব সময় টিভি না থাকলে আমরা সবাইকার কাছে ওনাদের নিয়ে যেতে পারতাম যেতে না। পারতাম না। একটা তো মাধ্যম দরকার একদম, একদম। সবার কাছে পৌঁছানোর, সেটাই এবং সেই আমরা অর্থে করে আমি থাকি। সব সময় টিভি, আমরা সবাই একদম, একদম। এই যে আড্ডাটাকে যে আবার আমরা যে এই চারটে বাঙালি মিলে যে আমাদের যেটা বরাবরই পেটেন্ট ছিল, এবং সেটা আমরা বিশ্বের দরবারে ছড়িয়ে দিয়েছি, মাঝখানে একটু বন্ধ হয়ে গেছিল, যে ছড়িয়ে দিতে পারছি আবার, তার জন্য আমরা সবসময় টিভির বিশেষভাবে, হ্যাঁ। রাজীব বাবু এবং সমস্ত কর্মীবৃন্দকে দূর থেকে একবার একদম, মানে একদম। আড্ডা মাখা সাধুবাদ জানাচ্ছি। ধন্যবাদ, ধন্যবাদ। আমি সবার হয়ে, সবসময় টিভির হয়ে ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকেও এবং আপনাদেরকেও। অসংখ্য অসংখ্য কারণ ধন্যবাদ। এই শিল্পীরা না থাকলে এই আড্ডাও এত জমে উঠতো একদম, না। একদম। আর গোল্ডেন রিট্রিট না থাকলে আড্ডাটা এইভাবে জমে উঠতো এবং এই না। মন ভালো হওয়া আড্ডার আরেকটা কিন্তু আঙ্গিক আছে, মানে আড্ডায় কিন্তু, মানে আড্ডার বলেছি না, বিভিন্ন প্রকারের আড্ডায়, হ্যাঁ। আড্ডায় অনেক সময় দেখতেন অনেক দিন পর অনেক বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা, এবং একটা ভালোবাসার আদান প্রদান, একটা উপহারের আদান প্রদান, এবং সেই আঙ্গিকে আপনাদের দুজনকে আমাদের মধ্যে পেয়ে গেছি, বহরমপুরের দুজন গর্ব। তো গোল্ডেন রিট্রিটের তরফ থেকে ছোট্ট উপহার, ছোট্ট একটা উপহার। ধন্যবাদ। ওয়েলকাম, ওয়েলকাম ম্যাম, আপনাকে রাধে রাধে। রাধে রাধে। ম্যাডাম আপনার জন্য ধন্যবাদ। তো মানে এই উপহার, খাওয়া দাওয়া, গান, একটু পরচর্চা, মানে পরচর্চাটা আড্ডায় হচ্ছে একটু এই তরকারিতে নুন কম হলে যেরকম একটু নুন দেওয়ার মতো, মানে একটু একটু পরচর্চা, spice দেওয়ার মতো, একটু নুন আর একটু extra স্পাইসি spicy। না হলে আড্ডা ঠিক জমে না। মানে সেক্ষেত্রে এই গান বাজনা নিয়ে আমাদের রাজ্য আর অন্য রাজ্য যেগুলো, মানে আর আমি আগের বারেও আড্ডায় বলেছি যে হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। সেই যুগে হরেন সিলের বাড়িতে কলকাতায় এমন কোনো বড় ওস্তাদ নেই যে গেয়ে যায়নি, বা যখন ওস্তাদ আমজাদ আলী খানকে আমাদের কলকাতার সায়েন্স সিটিতে সম্বর্ধনা দেওয়া হলো, উনি বললেন যে একজনের নাম না করলেন না, সে হচ্ছে রায়চাঁদ বড়াল। ওনার বাড়িতে এসে ওনার বাবা ওস্তাদ জি এসে থাকতেন, তখন কলকাতায় তো হোটেল রেস্টুরেন্ট ছিল না। তো এই যে গানের যে একটা ইতিহাস, সেই নিয়ে কিছু আমরা একটু আড্ডা মারি, একটু গানের যে ইতিহাস বা অন্য রাজ্যের যে ইনফ্লুয়েন্স, বা অন্য রাজ্যের যে গানের বিরাসতটাকে বেঙ্গল আগে নিয়ে গেছিল। যেমন সব ওস্তাদজিরা এখানে এসেই ওই ডোভারল্যান্ড মিউজিক কনফারেন্সের জন্য সব ওস্তাদরা ওয়েট করে থাকতেন, সেই নিয়ে ম্যাডাম আপনার মুখে কিছু শুনুন। হ্যাঁ, আমি যেহেতু আমার সঙ্গীত জীবনটা একদমই সেই 5 বছর বয়স থেকে শুরু হয়েছে। আমি আচার্য জয়ন্ত ঘোষের সুযোগ্যা ছাত্রী। তো আমরা যেটা দেখতে পেয়েছি সেটা হলো যে ওয়েস্ট বেঙ্গল বা আমাদের যে ঘরানা, সেই ঘরানাতে আমরা ডিফারেন্ট জোনারের গানটা আমরা পেয়ে থাকি, এবং শেখার সেই মাধ্যমটাও পেয়ে থাকি, কারণ ডিফারেন্ট স্টেট নিয়েও আমরা কাজ করেছি। হ্যাঁ, তো অন্য দেশেরও গান নিয়ে আমরা এখানে চর্চা করেছি, এবং চলছে সেটা আমাদের বিশ্ববিদ্যালয় এদিকে বলুন, শান্তিনিকেতন বলুন, আমাদের রবীন্দ্রভারতী মুক্ত বিদ্যালয় বলুন, বা যে কোনো যে সমস্ত ইউনিভার্সিটিগুলো যারা মিউজিক রিলেটেড, সেখানে পুরোপুরি একদম একটা কি বলবো, একটা গোল যাকে বলা হয়, সেইটা কিন্তু আমরা পেয়ে থাকি। মানে ভারতবর্ষের শাস্ত্রীয় সঙ্গীত বা লঘু সঙ্গীত যেটাই বলি, হ্যাঁ। সবকিছু both সঙ্গীতেরই, side-এই সবকিছু আছে। সঙ্গীতেরই মানে ত্রিবেণী সঙ্গম হচ্ছে আমাদের এই বাংলা। কিন্তু বাংলা। মানে যে জন্য উস্তাদ আমজাদ আলী খান থেকে শুরু করে বিলায়েত খান, হ্যাঁ, হ্যাঁ। সবাই কিন্তু সব যে- ডোভারল্যান্ড মিউজিক হ্যাঁ। কনফারেন্স
হেমন্ত মুখোপাধ্যায় বা সলিল চৌধুরী একদম। ইনারাও কিন্তু ওয়েট করে হ্যাঁ, থাকতেন, হ্যাঁ, কারণ এই হ্যাঁ। যেটা বললাম শাস্ত্রীয় সঙ্গীত আর লঘু সঙ্গীত লঘু সঙ্গীত। দুজনের একটা মেলবন্ধন এই মেলবন্ধন, বাংলার এই মাটিতে, বাংলার। মানে যেটা বোধহয় ভারতবর্ষের অন্য কোথাও নেই। কোথাও পাওয়া যায় না। সেটা একটা আমাদের এখানকার ইউনিক ব্যাপার। একদম। সেই কালচারটা বাংলা ছাড়া খুঁজে পাওয়াটা এবং একটু আমরা বাঙালি দুর্লভ। হিসেবে ভীষণভাবে গর্বিত যে আমরা এই মানে সাহচর্যে বড় হচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ আমাদের দেখবেন ঘরে অনেক গরিব ফ্যামিলি আছে যাদের ঠিকঠাক ভাবে হয়তো খাবারটাও জোটে কিন্তু না, হারমোনিয়ামটি আছে। কিন্তু হারমোনিয়াম আছে। একদম মানে একটা রেওয়াজ, এটা একটা মানে সে আমাদের আমার মতো চলে হেড়ে আসে। গলা হোক বা আপনার মতো মিষ্টি গলা হোক বা ওর মতো মিষ্টি গলা হোক, রেওয়াজটা কিন্তু এখন এটা এটা আপামর চলছেই। বাঙালি ফ্যামিলিতে হ্যাঁ, গড়পড়তে এটা এটা কিন্তু থাকবেই। আছে, যেটা ভারতের খুব অন্য কম কোথাও বেশি থাকে আপনি না। ঘরে দেখবেন এটা আছে। ওই জন্যই বোধহয় এটা সঠিকভাবেই বলা হয় যে টিল ডেট কিন্তু ভারতের কালচারাল পীঠস্থান হচ্ছে এখনো পর্যন্ত বাংলায়, বাংলা। আমাদের বেঙ্গল একদম। এবং বেঙ্গলের এই বিভিন্ন জেলাগুলো এবং হ্যাঁ, হ্যাঁ। বিভিন্ন জেলার বিভিন্ন ঘরানার মিউজিক। হ্যাঁ, হ্যাঁ, একদম। একদমই তাই। তাহলে আড্ডাটা মনে হয় আজকে একটু শেষ করা ভালো, কারণ ঠান্ডাটাও হ্যাঁ, এখানে একটু ঠান্ডা মানে জাঁকিয়ে পড়ছে। মানে আরো যাতে আমরা আগামী দিনগুলো আড্ডা এগিয়ে নিয়ে যেতে পারি, আড্ডাটাকে এখানে এগিয়ে নিয়ে শরীরটা যেতে পারি, সুস্থ রাখতে সুস্থ হবে রাখতে হবে। এবং যেরকম ভাবে ঠান্ডা চেপে ধরতে চাইছে আমাদেরকে ঠান্ডা, তো আমার মনে হয় আজকের আড্ডার ইতি এখানেই হোক, মানে এখানেই। সামনের আড্ডার আবার রেস গায়ে প্রস্তুতি মেখে নিতে হবে। তো একটা আমরা হ্যাঁ, গান গিয়ে দিয়ে আড্ডাটা শেষ তাহলে হবে। সবাই মিলে শেষ গাইতে হবে। হবে। হ্যাঁ, সবাই হ্যাঁ, মিলে। sure. কিন্তু তার আগে একটা কথা বলে দিই, আমি শিওর যে পর্দার ওই হ্যাঁ, পারে, ফোনের যিনি ওই আছেন। পারে যারা আছেন হ্যাঁ, তারাও হ্যাঁ, কিন্তু আড্ডা দিতে আসতে চাইছেন। একদম একদম। তাদেরকে কোথায় যোগাযোগ করতে হবে? যোগাযোগ করতে হবে গোল্ডেন রিট্রিটে, আর না হলে আমাদের সবসময় টিভি ফেসবুক পেজ বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে। যোগাযোগের নাম্বার আপনারা কিছুক্ষণের মধ্যেই পেয়ে যাবেন, ওর আপনারা ফেসবুক পেজ থেকে সেই হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন। তাই এইরকম আড্ডার রবিবার দেখতে থাকার জন্য আপনাদেরকে চোখ রাখতে হবে সবসময় টিভির ফেসবুক পেজ এবং ইউটিউবে, আর আসতে হবে কিন্তু গোল্ডেন রিট্রিটে। একদম। তাহলে আমরা গানে হ্যাঁ, আপনাদের মাধ্যমেই শেষ মানে করি পর্দার আড্ডাটা। ওপারে যারা আছেন তাদেরকে তো আমি আগেও বলেছি যে সবসময় সুস্বাগতম, এবং গোল্ডেন রিট্রিট শুধু গোল্ডেন রিট্রিটের না, বহরমপুরবাসী। একদম। তো রবিবারের আড্ডাটা আমরা এরমভাবেই চালিয়ে যাব, একদম, বিভিন্ন একদম। প্রথিতযশা মানুষকে নিয়ে দিদিদের মতো। তো যেটা আমরা বলছিলাম যে শেষে একটা গান দিয়ে মধুরেণ সমাপয়েত হবে। হ্যাঁ, তো লা 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 লা। মানে সেই গানেতেও আড্ডা। গানেতেও আড্ডা। লা 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 লা। লা 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 লা। কফি হাউসের সেই আড্ডাটা যারে নেই, হাজার নেই। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই হাজার নেই। লা 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 লা। আমরা এসেছি আজকে আড্ডা মারতে, আপনারা আসছেন তো? তাড়াতাড়ি চলে আসুন গোল্ডেন রিট্রিটে। নমস্কার। নমস্কার। হলো তো।